আজ যে গল্পটা বলবো সেই সময়কার যখন এক ভরা বর্ষায় বাংলা ও বিহারের নদীগুলো ফুঁসে উঠে জমি জনপদ ভাসিয়ে নিয়ে যাবে, তখনও পর্যন্ত কেউ যুদ্ধের জন্য অপেক্ষা করে থাকে। এটা কি করছেন বাদশাহ? এমনই মত পোষণ করেছিল হুমায়ুনের সৈন্যবাহিনী। সময়টা জুন 1539। সামনে গঙ্গা, পেছনে কর্মনাশা। মাসে চৌসার বিস্তীর্ণ ভূমিখণ্ডে মুঘল বাদশাহ হুমায়ুনের বাহিনী অপেক্ষারত। গঙ্গার অপর প্রান্তে আফগান বীর শের খান। হুমায়ুন শুধু নামেই বাদশাহ। পিতার মৃত্যুর পর সর্বদাই ছুটে বেড়াতে হচ্ছে তাকে। একদিকে সমরক্ষণ থেকে কাবুল, নিজের বৈমাত্রেয় ভাইদের সঙ্গে সম্পত্তি, রাজত্ব আর উত্তরাধিকার থেকে অন্তহীন শত্রুতার গুপ্ত হত্যার চক্রান্ত সামলাতে হচ্ছে তাকে। আর অন্যদিকে এই শেরশাহ প্রথমেই হুমায়ুন যাতে হিন্দুস্তানের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাই জন্য আগ্রা যাওয়ার রাস্তাকেই বিচ্ছিন্ন করে দিয়েছিল। তাই বাবর যে স্বপ্ন দেখেছিল হিন্দুস্তানে একটা সাম্রাজ্য সৃষ্টি করবে তার বংশধরেরা, সেই স্বপ্ন যে অধরাই থেকে যাবে, তাই শের খানকে আটকাতে হবে। কিন্তু ভাবলেই তো হবে না। শের খানের যোদ্ধা হিসেবে পরিকল্পনা নিখুঁত, সৈন্য মোতায়েন অঙ্ক কষা, সময় জ্ঞান তুলনাহীন এবং সেনাবাহিনীর শৃঙ্খলা অদ্বিতীয়। আর তাই হুমায়ুনের সেনাবাহিনী অগ্রসর হতে হতে দেখতে পাচ্ছে তাদের তুলনায় অনেক সুবিধাজনক স্থানে রয়েছে এই শের খান। কারণ এই হুমায়ুন বাহিনী যেখানে, সেটা কিন্তু নিচু জমি। এখন জুন মাস, বর্ষা নেবেই গিয়েছে আর চলছেও। আর সব থেকে খারাপ লক্ষণ এই যে এবার এই সময়ে বর্ষাটাও অনেক আগেই এসেছে। ফাঁদে পড়েছেন হুমায়ুন। কারণ 3 মাস ধরে এভাবে বসে থাকার কারণই ছিল না। শের খান সন্ধির প্রস্তাব পাঠিয়েছিলেন, সেই আলোচনার আসল কারণ হলো বর্ষা আসার অপেক্ষা। সেটা যখন হুমায়ুন বুঝলেন তখন অনেক দেরি হয়ে গেছে। সুতরাং যখন শের খানের আফগান বাহিনী আক্রমণ করলো, তখন কয়েকদিনের মধ্যেই হুমায়ুন আঁচ করলেন যে সম্ভবত তার বাহিনী সাফল্য পাবে না। ইতিমধ্যেই কর্মনাশার জল ঢুকে স্রোতের মতন ভাসাচ্ছে দিক বিদিক। সমস্যা হলো হুমায়ুনের কাছে নেই কোনো স্থায়ী ঠিকানা, অন্তত সুরক্ষিত যেটা। তাই তার সঙ্গে সঙ্গেই সর্বত্র চলছে হারেম, অর্থাৎ বেগমের দল। এরকমই হয়, তাকে তো সবাই ধ্বংস করতে চায়, কাকে বিশ্বাস করবেন? অতএব যুদ্ধের ময়দানে এক প্রান্তে সর্বদাই থাকে হারেমের নারীরা, থাকে তাদের দাসদাসীর দল। সর্বাগ্রে বড় বেগমের কথা মনে পড়ল হুমায়ুনের। সব থেকে বিশ্বস্ত 4 সেনাপতিকে তিনি ডাকলেন: তারদি বেগ, বাবা বেগ, কোচ বেগ এবং মীর বাগচা বাহাদুর। তাদের বললেন, বেগমের তাঁবুতে যাও, তাকে রক্ষা করতে হবে। সবাইকে নিয়ে যত দূর সম্ভব পালিয়ে যাও, বেঁচে থাকলে আবার দেখা হবে আমাদের। সেই 4 জন দ্রুত উপস্থিত হলেন বেগ বেগমের কাছে। পারস্যের সুন্দরী এই বেগম নিছক আফগান, তুরস্ক, মুঘলদের বেগমদের মতন সুলতান বাদশাতে নিবেদিত প্রাণ অনুগত নয়। তিনি রীতিমতো স্বাধীনচেতা। মুঘল বা আফগান দুনিয়া প্রথম বেগম, যিনি হজে গিয়েছিলেন একাই। তাই তার আর এক নাম হাজি বেগম। নানাবিধ বেগম থাকলেও হুমায়ুন যখন অনেক দিন পর তার কাছে আসতেন না, তখন তীব্র স্বরে হুমায়ুনকে বিদ্ধ করতেও ছাড়তেন না এই বেগম। বলতেন, আপনার অনেক কাজ জানি, যুদ্ধ করছেন, পরিকল্পনা করছেন, সলা পরামর্শ করছেন, সবই ঠিক। তাই বলে আমরাও যে আছি সেটা ভুলে যাবেন না। একজন নারী মুঘল বাদশাকে এই সুরে কড়া কথা বলছেন, এটা এক প্রকার অবিশ্বাস্য হলেও হুমায়ুনের বোন গুলবাদম বেগম তার অসামান্য রচনায় বেগ বেগমের এই দীপ্ত চরিত্রের কথাই অনেকবার বলেছেন। আফগানরা আক্রমণ করে হাজির হলো বেগ বেগমের তাঁবুতেও। একে একে তার সুরক্ষায় আসা সকলেই অসীম সাহসিকতায় যুদ্ধ করল বটে, কিন্তু তারদি বেগ ছাড়া আর কেউই আফগান যোদ্ধাদের সামনে দাঁড়াতে পারল না। সবাই প্রাণ হারালো। মাথায় বাজ পড়ল হুমায়ুন বাহিনীর, কারণ হারেমের নারীদের বন্দি করে নিয়েছে শের খানের বাহিনী। চরম অসম্মান। কিন্তু শের খান কড়া নির্দেশ দিলেন, বললেন একজনও জেনানার কোনো রকম অসম্মান যেন না হয়। শুধু তাই নয়, বিহারের এক হিন্দু জমিদারের কাছে সেই বন্দি জেনানাদের পাঠিয়ে দিয়ে বলা হলো, এরা আমাদের সবাই কিন্তু সম্মানীয় অতিথি, আপনার কোনো এক প্রাসাদে রাখুন, আমরা এই নারীদের মুঘলদের কাছেই পাঠিয়ে দেব। এহেন যুদ্ধক্ষেত্র থেকে ধীর স্থির ও সহিষ্ণুতার পরিচয় দিয়েছিলেন বেগম, এবং এই ঘটনার পর তিনি সম্পূর্ণ পাল্টে যান। তার কারণ, তার মাত্র 6 বছরের কন্যা আকিকা নৌকা থেকে পড়ে গিয়ে প্রবল জলস্রোতে হারিয়ে গেছিল এই কর্মনাশায়। পরবর্তীকালে আমরা অনেক জায়গা থেকে জানতে পারি, নিজেকে এই ঘটনার জন্য কখনো ক্ষমা করতে পারেনি হুমায়ুন। লিখেছেন, জীবনের সবচেয়ে বড় পাপ হলো কেন আমি আকিকাকে যুদ্ধক্ষেত্রে নিয়ে এলাম।
আমি কেমন পুরুষ যে পরিবারকে সুরক্ষিত করতে পারে না? ১৫৫৬ সালে কাবুলে ছিলেন হুমায়ুনের বেগমেরা। সবথেকে গুরুত্বপূর্ণ দুই নারী বেগ বেগম এবং হামিদা বানু, তাদের কাছে খবর এলো হুমায়ুনের মৃত্যু হয়েছে। গ্রন্থাগারের সিঁড়ি থেকে দুটো নামতে গিয়ে তিনি পড়ে যান এবং মৃত্যু হয়। দুই বেগম চলে এলেন আগ্রায়। ১৪ বছরের পুত্র আকবর সম্রাট হবেন। তার মা হামিদা যতটা খুশি, তার থেকেও কোনো অংশেই কম উচ্ছ্বসিত ছিলেন না বেগ বেগম। তিনি আকবরের সৎ মা। আকবর অবশ্য নিজে আবুল ফজলকে বলেছিলেন, আমি তো ছোটবেলায় একটা সময় ভেবেই নিয়েছিলাম উনিই আমার আসল মা। আকবরকে কোলে পিঠে মানুষ করেছেন এই বেগ বেগমই। আগ্রা নয়, কাবুল নয়, হুমায়ুনের স্মৃতির দিল্লিতেই সম্রাটের স্মৃতিসৌধ নির্মাণ করতে হবে। তাই চিরতরে দিল্লিতে একাকী জীবনে প্রবেশ করলেন এই বেগ বেগম। শুরু করলেন এক বিস্ময়কর প্রকল্প, হুমায়ুনের স্মৃতিসৌধ। হজে গিয়ে তিনি সঙ্গে করে নিয়ে এলেন পারস্যের শিল্পীদের। নিজের চোখে সেই সৌধ নির্মাণ দেখবেন বলে অদূরেই এক ক্ষুদ্র বাড়ি নির্মাণ করে থেকেছেন আজীবন। সেই সৌধেই যেন তাকে সমাহিত করা হয়, এই ছিল তার শেষ ইচ্ছা। তার মৃত্যুর পর এখানেই তাকে সমাহিত করা হয়। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটা ফলো করে দিও।